প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি। ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সাথে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাযুজ্য রয়েছে। এই মামলার রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীন 19 আগস্ট 2024 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়। ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চাইলেও মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এতদ সত্ত্বেও আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে। যেমন, পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের উপরে আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলিনুর তাপস গং মামলাকে নজির হিসেবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়ে এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান। কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আবার পড়ছি, আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সাংবাদিক বন্ধুগণ, আমাদের লিখিত বক্তব্য আমরা পাঠ করেছি। বাংলাদেশের অপরাজনীতি নিয়ে আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশের সরকার বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি একটা কোম্পানিকে দায়িত্ব দিতে চেয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত একটা মুসলিম দেশের বন্দর ব্যবস্থাপনা লজিস্টিক্যাল সাপোর্ট বা আপনার কোম্পানি, নাম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড, আরব আমিরাতস বেসড। সেই আরব আমিরাতস বেসড কোম্পানিকে নাকি বাংলাদেশের সরকার বন্দর দিয়েছে, মানে কি দেশ বিক্রি করে দিয়েছে। বন্দর ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া আর বন্দর দিয়ে দেওয়া, এটা কি এক জিনিস? অপরাজনীতি, রাজনীতির নামে মূর্খতা এবং দেশবিরোধী চক্রান্ত কাকে বলে আপনারা দেখেন। আপনারা জানেন যে বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনৈতিক পরিবেশে যে কয়েকটা সেক্টর থেকে লুটপাট এবং সিন্ডিকেট বাণিজ্য হয়, তার মধ্যে অন্যতম হলো রেল, বিমান, ট্রান্সপোর্টেশন, পার্টিকুলারলি হাইওয়ে, শ্রমিক, অমুক শ্রমিক সংগঠন, তমুক শ্রমিক সংগঠন। আপনারা জানেন যে শাহজাহান খান ছিল রাস্তার ডাকাত, সে মনে করছে তার বাপের দেশ এটা বাংলাদেশের রাস্তাঘাট, বা আরো যারা আছেন অনেকেই। জাতীয় পার্টির রাঙ্গা। আর একটা দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হলো তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বা আমি যদি বলি যে কমিউনিকেশন সিস্টেম। এর মধ্যে বন্দর ব্যবস্থাপনা বা বন্দর
একটা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি বা পোর্টস, রাইট? বাংলাদেশের বন্দরে যে ধরনের দুর্নীতি, লুটপাট ও ব্যবস্থাপনা, সিন্ডিকেট বাণিজ্য হয় তা পৃথিবীতে কোনো দেশেই এখন হয় কিনা আমার জানা নেই। সেটাকে তারা প্রাইভেটাইজেশন বা বেসরকারি একটা কোম্পানিকে দিতে চেয়েছেন, যেন এটা তারা ভালো করে পরিচালিত করে। সারা পৃথিবীতে আপনার ডিপি ওয়ার্ল্ড 75টা দেশে মানে বিজনেস অপারেট করে। শুনলে আশ্চর্য হবেন, মুসলিম দেশ আরব আমিরাতস, সেই দেশ ইসরায়েলের মতো দেশে বন্দর ব্যবস্থাপনা জড়িত, লেট অ্যালোন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেই দেশের মানে কোম্পানি মুসলিম দেশের, কল্পনা করতে পারেন যদি এটা মুসলিম দেশের না দিয়ে সরকার খালি আমেরিকা অথবা ব্রিটিশ অথবা ডাচ বা নেদারল্যান্ডসের বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে দিত, তাহলে তারা কি করতো? এই মূর্খ অর্বাচীন রাজনীতিবিদরা আমাদের দেশের সম্পদ নয়, এরা আমাদের দেশের লায়াবিলিটিস, এবং এরাই মনে করে এই দেশটার স্টেক হোল্ডার্স তারাই। এজন্য আমি সবাইকে বলবো, গাইজ, ওয়েক আপ, প্রোটেক্ট ইউর কান্ট্রি এন্ড টেক অর পার্টিসিপেট ইন দিস পলিটিক্যাল প্রসেস। মনে রাখবেন, যার সাথে হয় নাই তারা শত্রুতা করতে পারবে না, কারণ এরা এই যে দুর্বৃত্তায়িত একটা এস্টাবলিশমেন্ট গড়ে উঠেছে রাজনীতির নামে, এরা এই দেশের পরিবর্তন আনতে পারবে না। ইট ইজ ইম্পসিবল। 53 বছরে যারা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই, এরা পারবেন। আরব আমিরাতের এই কোম্পানিটা পৃথিবী বিখ্যাত। ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, বিমানকে আমি প্রাইভেটাইজ করে দিতাম, রেলকে প্রাইভেটাইজ করে দিতাম, দেখেন আপনি, এবং এয়ারপোর্ট ব্যবস্থাপনা আমি বিদেশি কোম্পানি নিয়োগ করতাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও, ম্যানেজার সহ আমি বিদেশিদের নিয়োগ দিতাম। এমিরেটস দেয়, কাতার দেয়, আপনাদের ইতিহাদ দেয়। সারা এমিরেটসকে পরিচালনা করে, এয়ারপোর্ট থেকে শুরু করে আমেরিকান, ব্রিটিশ, ইউরোপিয়ান, সাম ইন্ডিয়ানস, এন্টায়ার দুবাই এয়ারপোর্ট, ডিএক্সপি যাকে আমরা বলি, এবং এমিরেটস এন্ড কাতার এন্ড ইতিহাদ, গো এন্ড চেক সাউদি অ্যাজ ওয়েল। তারা কেন দিল? এবং সারা পৃথিবীতে বললাম 75টা দেশে যারা বিজনেস করে, তাও মুসলিম দেশের একটা কোম্পানি। মানে এটাতে বিরোধিতা কোন জায়গায়? এরা বিভিন্ন দেশের চোর, এরা চায় না বাংলাদেশের বন্দর ঠিক হোক, এরা চায় না, এরা মূর্খ, এরা অর্বাচীন, এরা জ্ঞান পাবি। সো বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান এদের সম্বন্ধে। আমি এটার বিরোধিতা কিভাবে করতে পারি, আই হ্যাভ নো আইডিয়া। মানে আই ওয়াজ টেকেন অ্যাবাক to see that these guys are opposing this kind of stuff, and the government was so intellectual in this regard. For example, they have chosen which company? DP World Logistics, a Muslim country's company. Think about that. Arab Emirates, one of the best company in this world right now, and তারা এটা অপোজ করে। They have no idea, তারা জানে না তারা কেন এটা অপোজ করে। কেউ বলছে করতে হবে, বন্দর দিয়ে দিচ্ছে, বন্দর ব্যবস্থাপনা। তাহলে ইসরায়েলের মতো দেশ, আপনি কল্পনা করতে পারেন, ইসরায়েল ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক, আরব আমিরাত মুসলিম দেশের কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনা দায়িত্ব দিয়ে দিছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই মূর্খ রাজনীতিবিদ এবং তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীলরা যতক্ষণ পর্যন্ত